ঠাকুর আদেশ করেছিলেন দান, গোসাই তোমার এবার রাজনীতিতে আসতে হবে। অনেকে জানে না তো এই কথা। যখন ওই ঘর ত্যাগ করে এই ঘরে ঠাকুর আসেন, তুমি ছিলে আর ঠাকুর ছিল, এই তন্ময় ছিল, আর কেউ ছিল না। ঠাকুর একটা গামছা পরা ছোট, তখন রাতে 11টার কম বাজে না, মেলা রাত হয়েছে, ঠাকুর সব মালামাল নিয়ে এই ঘরে তুলতেছে। আমি এসে বললাম, ঠাকুর মশাই কি বিজেপি তো বলছে আমাকে ভোটে দাঁড়াতে, বাড়িতে এসেছিল কিশোর বর্মা, আপনি কি করেন? আপনি যা বলবেন আমি তাই করব। বাবা গুরুচাঁদের দিকে তাকায় বলেন, সেই গামছা পরা অবস্থায় পাশে ছিল তন্ময়, আর কেউ জানে না। একজন ছিল বলে আমি যে সত্যি কথা বলতেছি সবার তলে, তবু একজন ছিল বলে আমার ডাক। আপনারা ভাবতে পারবেন যে না, এই লোকটা তো মিথ্যে কয়। ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে ডাক দিয়ে বললেন আমাকে, হ্যাঁ আসতে হবে এবার তোমার রাজনীতিতে। ঠিক আছে তো কথা, এবার ভোটে দাঁড়াতে হবে, যাও তৈরি হও। আগেও টিকিট ঘোষণার পরে আগে আসছি ঠাকুরের ধারে, সেই এমএলএতে যখন টিকিট পেয়েছি, এবারও যখন এমপির টিকিট পেয়েছি রাত 1:30টার সময় চলে আসছি তো আগে এখানে প্রণাম করে আশীর্বাদ নিয়ে গিয়ে, ঠাকুর মশাই শুয়েছিলেন, মা নেমে এসেছিলেন, ওনার শরীরটা তেমন ভালো ছিল। এই জন্যে কে কি বললো তাতে আমার কিছু এসে যায় না। আমি তো জানি যে আমি ঠাকুর মশাইরে কতটা মানি। তারই তো বিজেপি আমার টিকিট দিতে চাইছিল। আমি ঠাকুর মশাইয়ের কাছে এসে তার কাছে বসে তার পারমিশন নিতে যাবো কেন? দরকার ছিল কি কোন? আজকে একটা প্রশ্ন করলো আমার দাদা ভাই, ঠাকুর হয়ে কেন রাজনীতি করে, তাহার জবাব চাই। ধন্য ধন্য পুণ্যভূমি, ধন্য ঠাকুর নগরে ধাম, সমান ধন্য 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 ঠাকুর নগর ধাম, ধন্য পুণ্যভূমি। যেটাই লক্ষ লক্ষ আমরা ভাগবতে লেখা দেখেছি ছোট, বৃন্দাবন শুধু লীলা বৃন্দাবন নয়, যেখানে রাধাকৃষ্ণের লীলা হয়েছে সেটা একটা বৃন্দাবন। যত্র কৃষ্ণ নাম সংকীর্তন তত্র বৃন্দাবন, যত্র তুলসী কানন তত্র বৃন্দাবন, যত্র ভক্ত সমাগম তত্র বৃন্দাবন। আমরা এটাই মনে করি, যদিও এখানে
বাবা হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর লীলা করেননি, তথাপিও তার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এখানে হরি নাম করে সেই গোলক থেকে শ্রীহরিকে এই ঠাকুর নগরে প্রতি বৎসর নামিয়ে আনেন। হরি বল, হরি হরি বল। এই জন্য এটাই সেই পুণ্যভূমি শ্রীধাম। আজকে ভালো পরিবেশ আছে, এই কাউয়া ক্যাসকেসি নাই, একদম সুন্দরভাবে কথাগুলো আজকে শুনি। তাহলে এই পুণ্যভূমি ধুলি স্পর্শ করে তুমি ধন্য হও। কেন? যেথায় লক্ষ লক্ষ ভক্ত গাহে, লক্ষ লক্ষ ভক্ত গাহে, লক্ষ লক্ষ ভক্ত গাহে, এক লক্ষে শ্রীহরি নাম। ধন্য ধন্য পুণ্যভূমি, ধন্য ঠাকুর নগর ধাম, ধন্য ধন্য পুণ্যভূমি। ঠাকুর নগর প্রেমের মেলা, যেথা চলেছে মহাভাবের খেলা। ঠাকুর নগর প্রেমের মেলা, যেথা চলেছে মহাভাবের খেলা। যেজন ভাব সাগরে ভাষায় ভেলা, ভাব সাগরে জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। যেজন ভাব সাগরে ওরে, যেজন এই ভাব সাগরে ভাষায় ভেলা, ওরে দেহ মন তার হয় নিষ্কাম। ধন্য ধন্য পুণ্যভূমি, ধন্য ঠাকুর নগর ধাম, ধন্য ধন্য পুণ্যভূমি। বাবা প্রমথরঞ্জন ঠাকুর যখন ব্যারিস্টারি পাশ করে ওড়াকান্দিতে ফিরে এসে মহাকাল বাবা গুরুচাঁদ ঠাকুর গভীর রাত্রিতে ডেকে বললেন, অপ্রমথ এদিকে আসো। এই বস্তাটা নেও, এটা খালি বস্তা, সবাই যখন ঘুমাই পড়বে এইটা নিয়ে মাঠের মধ্যে চটিয়ে ডেলার মধ্যে শুয়ে থাকবা 1 মাস, আবার সবাই ওঠার আগে উঠে বাড়ি চলে আসবা। বাবা প্রমথরঞ্জন ঠাকুর বললেন, আমার এই সাজা কেন? ব্যারিস্টারি পাস করে আসলাম, এখন বস্তার উপরে চটিয়ে ডেলার মধ্যে শুতে হবে 1 মাস। জাতিরে উদ্ধার করবার জন্য তুমি তো এতদিন বিদেশে গিয়ে শরীর নরম করে নিয়ে আসছো, শরীরকে শক্ত বানাতে বহু কাজ আছে, তোমার দিকে জাতি তাকায় থাকবে। এই ওড়াকান্দি নাম লীলাভূমি, আর এই ওড়াকান্দি সমষ্টি ধাম বানাবে তুমি। তুমি যেখানে যাবে সেখানে নগর হবে। একটা মাস ওই
চটিয়ে ডেলার মধ্যে বাবা গুরুচাঁদ ঠাকুরের নির্দেশ মেনে শুয়েছিলেন। ঠাকুর মশাই যত ভোরে উঠতেন আমার মনে হয় ঠাকুরনগরের অত ভোরে কেউ ওঠে নাই। ঠিক বলছি না বেঠিক বলছি? আর বলেছিলেন বেজির চামড়া গায়ে দিয়ে থাকো, সাধুর পোশাক পরে না, ভিতরে সাধু হয়ে যাই। এই জন্য উনি কোনোদিন সাধুর পোশাক পরেন নাই। পড়েছে কেউ যেন বুঝতে না পারে। আর যারা ওনার কাছাকাছি ছিল তারা জানে যে কত বড় মহামানব ছিলেন বাবা প্রমথরঞ্জন ঠাকুর। আজকে আমরা ঠাকুর নগর পেয়েছি। হিন্দুস্তান আর পাকিস্তান একই মায়ের দুটি স্তন, ভাগ করে ফেলেছে মাকে, ভারত মাকে ভাগ করে ফেলেছে। আজকে যদি ঠাকুর নগর ঠাকুর না করতেন, এখানে যদি বারুণী মেলা না মিলত, আমরা যাতায়াত কোন জায়গায়? মতুয়ারা ঠিক পাও? কত আগের থেকে বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি তার সেই পরিকল্পনা বাবা প্রমথরঞ্জন ঠাকুরের মধ্যে দিয়ে ভবিষ্যতে প্রকাশ করবেন বলে কত আগের থেকে তার পরিকল্পনা করা। বারুণীতে তো আপনারা ওরাকান্দি যেতে পারেন না, এইটাই ওরাকান্দি হয়, শ্রীধাম। ওরাকান্দি কোথায়? যে জায়গায় আমরা হরি বলে কান্দি সেই জায়গায় তো ওরা কান্দি। হরি হরি বল নাকি? তাহলে ভারতবর্ষের নাভিস্থল আমাদের মতুয়াদের এই ঠাকুর নগর। তাই আমার এই গান লেখা, যেথা লক্ষ লক্ষ ভক্ত গাহে, লক্ষ লক্ষ ভক্ত লক্ষ লক্ষ ভক্ত গাহে, একসঙ্গে শ্রী হরি নাম। ধন্য পূর্ণভূমি, ধন্য ঠাকুর নগর ধাম, ধন্য পূর্ণভূমি। জাতিকু সূচি অসূচি বাবা ধর্মা ধর্মের গণ্ডি মুছি, জাতিকু সূচি অসূচি সবাই ধর্মা ধর্মের গণ্ডি মুছি। ওরে ব্রাহ্মণ জবন সামার মুচি, ব্রাহ্মণ জবন চামার মুচি, ব্রাহ্মণ জবন চামার মুচি, ব্রাহ্মণ জীবন চামার মুচি। সবাই আত্মা ভোলায় আত্মারা, ধন্য ধন্য পূর্ণভূমি, ঠাকুর নগর ধাম, ধন্য পূর্ণভূমি। আমি আমার 7 বছর যখন বয়স, মাত্র 7 বছর বয়স, তখন থেকে আমি বারুণীতে যাই। আমার মনে হয় সারা বৎসরের যে মনের মলিনতা, সেই মলিনতা আবর্জনা এই বারুণীর প্রেমের হিল্লোলে ধুয়ে মুছে আবার নূতন মানুষ তৈরি হয়ে যায়। এই জন্য আমি বারুণীতে কোনো জামা গায়ে দিয়ে আসি না, কিন্তু আপনারা দেখেন নাই
দেখছেন কি দেখেন নাই? আমার গায়ে জামা থাকে কি? আমি সর্বঙ্গে ভক্তের ধুলি মেখে যেতে চাই। সাধু গোসাই পাগল কৃপা করো তোমরা সবাই। এখানে দেব দেবতা মুনি ঋষির আগমন হয়। আমি বৎসর 20 কি 25 বৎসর হতে পারে প্রভাত আমার সঙ্গে গান শেখে, কিছু কিছু গায় একটু। ও তো আগে হরিচাঁদ ঠাকুর সম্পর্কে কিছু জানতো না। ওরা উত্তর ফরিদপুরের মানুষ, তো ওই জায়গায় ঠাকুরের লীলা তেমন প্রকাশ হয়। যেমন এই নীলকমল, ওর বাড়ি উত্তর ফরিদপুর। কোথায় জানো? তোমাদের বাড়ি ছিল কোথায় ওই দেশে? উত্তর ফরিদপুর 1400 চৌরসি। 1400। ওর মধ্যে আমি একটু 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 করে ঠাকুরের ভাব প্রবেশ করালাম এবং এমন ভাবে অভিভাবিত হলো। আমি একে বললাম, যেখানে হরি নাম হয় সেখানে সব দেব দেবতারা, দেখো না ধ্বনি দেয়, রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। সবার প্রীতি এবং প্রেম আনন্দ যোগায় এক হরিনামে। সেই হরিনাম হয় ঠাকুরনগর। চলো। এখান দিয়ে ওকে নিয়ে ঘুরছি, গড়াচ্ছি, মতুয়া দল ঢুকছি। ও হঠাৎ আমাকে ডাকে দিয়ে বলছে, বাবা দেখো 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 দেখো। এক পলক স্বয়ং মা কালী নাচতে নাচতে আসছে, উলঙ্গিনী, একদম জ্যান্ত কালী। আমি বললাম, বাবা কই? ওকে আমি শুয়ে দিলাম যখন, আমি প্রথম দেখতে পাইনি, আমি ওর হাত ধরেছি, কই দেখি মা কালী স্বয়ং। তিনি ওই ভক্তের মধ্যে নৃত্য করতে করতে আসছেন। ওই এক পলকে এক ঝলক দেখলাম। এখানে এক পাগলি দেখবেন ওই প্রাচীরের উপর নাচে। ওই পাগলির বয়স কত তা জানেন? আমি যখন পেটে ছিলাম আমার মাকে আশীর্বাদ করেছিল ওই পাগলি। হচ্ছে বরিশালের পাগলি, ওর পা পর্যন্ত জ্বর ছিল। আমার মাকে আশীর্বাদ করেছিল, তোর গর্ভে হরিভক্ত সন্তান হবে। সেই পাগলি এখনো বেঁচে আছে কি? এই জায়গাটাই থাকে বেশি। ওই প্রাচীরের উপর দিয়ে দেখবেন লাফায়, দেখেন নাই? চোখে পড়ে নাই? ধরা দেয় না। শ্রী ঠাকুর ভবা পাগলা বলতেন, মন যদি রাখতে পারিস বাচ্চা, তাহলে মন থাকবে সাচ্চা। মনের মধ্যে শিশু সুলভ ভাব রাখবা। এই ভাবটাকে বলতে, যেমন মাকে পাবার জন্য তার বাচ্চাটা কান্না করে, সেইভাবে হরিনাম করে কাঁদবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যতক্ষণ মাকে না পায় কাঁদতেই থাকে। মায়ের বুক থেকে সন্তান হারিয়ে গেলে কিভাবে কাঁদবে আমার মা? আমরা ধন্য হয়েছি বাবা প্রমথরঞ্জন ঠাকুরের কৃপায়, বাবা গুরুচাঁদের কৃপায় আজ ঠাকুরনগর ধাম সারা ভারতবর্ষের ভক্তরা আমরা এখানে এসে এটা প্রাণ জুড়ানো মেলা, এই যে বুক জুড়ানো খেলা, প্রেমের মেলা।
বৈকুণ্ঠ আর স্বর্গ হতে ওরে দেবে দেবী নামে ধুলাতে বৈকুণ্ঠ আর স্বর্গ হতে দেবে দেবী নামে ধুলাতে কৈলাস হতে আসে সেই ভোলানাথে কৈলাস হতে আসে ভোলানাথে কৈলাস হতে ভোলানাথে এই ভক্তের সাথে গায় হরিনাম ধন্য ধন্য পূর্ণভূমি গায় হরিনাম। ধন্য ঠাকুর নগর ধন্য পূর্ণভূমি অসীম বলে মন বিহঙ্গ ওরে করলি না প্রেমিকের সঙ্গ অসীম বলে করিলি না তুই নিজের সঙ্গ অধম অসীম বলে মন বিহঙ্গ তুই করলি না প্রেমিকের সঙ্গ অসীম বলে মনে বিহঙ্গ করিলি না প্রেমিকে সঙ্গ এবারে ধরে সাধুর ভাব তরঙ্গ ধরে ধরে রঙ্গ ধরে সাধুর ভাব তরঙ্গ আজকাল কত সাধু গোসাই পাগল যে গজাইছে নিজে নিজে পাগল টাইটেল দিয়ে দিয়ে তারপর অপকম্পের দফা সারতেছে ফেসবুক দেখে দেখে মরিয়ে গেলাম মানে আসল সাধু গোসাই পাগলদের কলঙ্ক এরা এখন তো যে খাঁটি পাগল তারে দেখলেও ভাববে ওই যে ওই দেয়া আর এই যে মনে হয় এক অপাগলি তাই ভাববে না এরা সাধু গোসাই পাগলদের কলঙ্ক না সাধুর ভাবতরঙ্গ ধরতে বলছে আমার অশ্বিনী কর্তার গানেও আছে তাই সাধুর ভাবতরঙ্গ সাধুকে যিনি নির্লোভী ছোট যিনি কামজয়ী কামকে কন্ট্রোলে রেখে তিনি লীলা বিলাস করেন নির্লোভী তার আকাঙ্ক্ষা কিছু থাকে না কিন্তু তার অভাব হয় না মানুষ এমনি যায় বুঝতে পারছেন কি বলছি আর যেটা ওই অসাধু নিজে নিজে পাগল হয় সেভাবে কোন জায়গা গেলে টাকা বেশি পাওয়া যায় কায়দা কত লাখ লাখ আগে বরিয়ে রাখ এরা সাধু এরা পাগল তাহলে সাধু কে হয় যিনি নির্লোভী যিনি নিষ্কলুষ যে মানুষটা কামজয়ী সেই সাধুর ভাব তরঙ্গ ধরো সেই সাধুর পাশে একটা তরঙ্গ হয় ভাবের তরঙ্গ হয় যেমন 25,000 ভোল্টের যে তার ওই মাঠের ভিতর দিয়ে গেছে ওই তারের ভিতরে যখন বৃষ্টির জল পড়ে তারের উপরে ওর তলা দিয়ে লোহার বাটের ছাতি নিয়ে আগে যেয়ে দেখেন ওই ছাতি লোহার বাট চিনচিন করে ওঠে করে না তার তো অনেক দূরে
ঝিরঝির করে বৃষ্টি পড়ে, হ্যাঁ, তাহলে বৃষ্টি পড়ে কাপড়ের পর, ছাতির কাপড়ের পর, আর বাট থাকে হাতে ধরে, তাহলে ওই জায়গার থেকে পাসিং হচ্ছে ইলেকট্রিসিটি, বা রেল লাইনের উপর দিয়ে বৃষ্টির সময় হাঁটে দেখেন ছাতি মুড়ি দিয়ে ঝিন 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 করে। ঠিক ওই রকম সাধুর দরবারে গেলেও ভাবের তরঙ্গ হয়। হরি হরি বল। তোমার মনের মধ্যে একটা ঝিনঝিন ভাব করবে, একটা ভাব হবেই। তার চারিদিকে একটা তরঙ্গ থাকে, প্রেমের তরঙ্গ। আহা! শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু পাগল গোসাই হেরি, সকলের চরণ ধুলি মস্তকে ধরি, আপনাদের আশীর্বাদটুকু চাই। নাম আমার অসীম সরকার, সে নাম আর তো পরিচয় দেওয়ার নাই দরকার। পড়েছি কত ভালোবাসার হার, আবার কলঙ্কের হারও পড়েছি গলায়। কেউ ফুলের মালা নিয়ে আসে, কেউ কথা বলে রূঢ় ভাষা, উচিত কথা বললে অসুবিধা হয় তার। তবে নেশা পেশা কবি গান জানেন যত ভক্ত প্রাণ, তার মধ্যে দিয়ে ঠাকুর আদেশ করেছিলেন দান। গোসাই তোমার এবার রাজনীতিতে আসতে হবে। অনেকে জানে না তো এই কথা। যখন ওই ঘর ত্যাগ করে এই ঘরে ঠাকুর আসেন, তুমি ছিলে আর ঠাকুর ছিল, এই তন্ময় ছিল, আর কেউ ছিল না। ঠাকুর একটা গামছা পরা ছোট, তখন রাত 11টার কম বাজে না, মেলা রাত হয়েছে, ঠাকুর সব মালামাল নিয়ে এই ঘরে তুলতেছে। আমি এসে বললাম, ঠাকুর মশাই কি বিজেপি তো বলছে আমাকে ভোটে দাঁড়াতে, বাড়িতে এসছিল কিশোর বর্মা, আপনি কি করেন? আপনি যা বলবেন আমি তাই করব। বাবা গুরুচাঁদের দিকে তাকায় বলেন, সেই গামছা পরা অবস্থায় পাশে ছিল তন্ময়, আর কেউ জানে না। একজন ছিল বলে আমি যে সত্যি কথা বলতেছি সবার তলে, তবু একজন ছিল বলে আমার ডাক। আপনারা ভাবতে পারবেন যে না, এই লোকটা তো মিথ্যে কয় নাই। ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে ডাক দিয়ে বললেন আমাকে, হ্যাঁ আসতে হবে এবার তোমার রাজনীতিতে। ঠিক আছে তো কথা, এবার ভোটে দাঁড়াতে হবে, যাও তৈরি হও।
আগেও টিকিট ঘোষণার পরে আগে আসছি ঠাকুরের ধারে, সেই এমএলএতে যখন টিকিট পেয়েছি, এবারও যখন এমপির টিকিট পেয়েছি রাত 1:30টার সময় চলে আসছি তো আগে এখানে প্রণাম করে আশীর্বাদ নিয়ে গিয়ে ঠাকুর মশাই শুয়েছিলেন, মা নেমে এসেছিলেন। ওনার শরীরটা তেমন ভালো ছিল না। এই জন্যে কে কি বললো তাতে আমার কিছু এসে যায় না। আমি তো জানি যে আমি ঠাকুর মশাইরে কতটা মানি। তারাই তো বিজেপি আমার টিকিট দিতে চাইছিল, আমি ঠাকুর মশাইয়ের কাছে এসে তার কাছে বসে তার পারমিশন নিতে যাবো কেন? দরকার ছিল কি কোনো? আজকে একটা প্রশ্ন করলো আমার দাদা ভাই, ঠাকুর হয়ে কেন রাজনীতি করে, তাহার জবাব চাই। ঠাকুর হতে গেলে সব গুণের উপরে রজগুণ থাকলে তারা রাজনীতি করে। হায় হায় রাজনীতি করে, হায় হায় রাজনীতি করে। ঠাকুরেরও ইচ্ছা ছিল না যে উনি রাজনীতিতে যাবেন, কিন্তু বাবা গুরুচাঁদ ঠাকুরের ইচ্ছা রয়েছে, তোমার ইচ্ছায় খাই, আমার ইচ্ছা ছাই। আমি চিকুনপাড়া, ওনার নাম কি কি মন্ডল, প্রেমচাঁদ চিকুনপাড়া। একবার আমি ওখানে কীর্তন গান গাইছিলাম, নাম কীর্তন, কবি গান। কোন বাড়ি? ওনার ওই এক পুত্রবধূ থাকে আমেরিকায়, উনি ওখানে কি স্বপ্নে দেখেছিল আমারে দিয়ে সব গান গাওয়াইছে। তখন ঠাকুর অস্ট্রেলিয়া থেকে কেবল আসছে, বেশ কিছু বছর আগের কথা বলছি। আমার স্ত্রী ওখানে এসেছিল, আমার স্ত্রীর গায়ে আবার কালি আসে, এই আর এক জ্বালা। ওই জায়গায় বসে আসরে এসে গেছে, সেই ভাব নিয়ে ঘরে রয়েছে আর কি, ভাব আসে। এই সময় ঠাকুর গেছে, তখন তো ঠাকুরের আরো অনেক কম বয়স। ঠাকুর দেখেছে ওখানে, ঠাকুর গিয়ে প্রণাম করতে গেছে যখনই তুই এখানে কেন? আরে তুই তো যাবি দিল্লি, তুই তো এই জায়গার না রে, তুই তো দিল্লিতে যাবি, তোর কপালে রাষ্ট্রীয় রয়েছে, দিল্লিতে যাবি। সেই দিন বুঝেছিলাম ঠাকুর বাবা গুরুচাঁদের আশীর্বাদ ধন্য, উনি কিন্তু সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে জেল খেটেও সেই রাজনীতির জয়ের নিশান উড়িয়েছে ভক্তবৃন্দের আশীর্বাদে। একা কেউ ছিল না সাথে, দমাতে কেউ পারে নাই। কি পারছে কি দাদা ভাই? আমরা যদি প্রথম পুরুষ অবতার যা লেখা আছে আমার কবি রসরাজ তারকচন্দ্রের হরিলীলামৃতের ভিতর, প্রথম পুরুষ অবতার রাম রঘুবর, তাই তো? সেই রামচন্দ্র রাজনীতি করেছে ভেবে দেখো, তাই তাই এখনো আমরা সেই রাম রাজত্ব চাই, ঠিক তো নাকি? রাবণের বিরুদ্ধে যুদ্ধে হয়ে ব্রতী ধর্ম সংস্থাপন করেছিলেন
যুদ্ধ করার কি দরকার ছিল? তিনি রাজা হবেন, রাজ্যাভিষেক হয়েছে, অধিবাস, এই টাইমে তার চলে যেতে হলো বনবাসে, তাই তো নাকি? আজও মানুষ সে রাম রাজত্ব চায়। তাহলে দাদা ভাই, আমি তোমার কাছে জবাব চাই, ভগবান যদি রাজনীতি করা খারাপ হয়, তাহলে রাজনীতি করলো কেন রাম দয়াময়? সে কি ভগবান নয়? রাজনীতি শ্রেষ্ঠ নীতি, যেমন পাতিহাঁস আর রাজহাঁস, মানে বড়, ঠিক না? কিন্তু রাজনীতির যদি নীতিবিহীন রাজ হয়, নীতিবিহীন রাজ হয়, তা কিন্তু রাজনীতি নয়। আমারে ভোট দিল না, ওর বাড়ি ভেঙে দে। আমারে ভোট দেয় নাই, ওটারে মার। একে বলে নীতিবিহীন রাজ করা। এটা নয় রাজনীতির ধারা। একটা বাচ্চা ছেলে 11 বছর বয়স হবে, তারেও কোপ মারিছে, তার মাকে কুপিয়েছে, শ্যাওলা পাড়া বাড়ি, নহাটার পাশে। কেন? তারা বিজেপির ভোট দেয়। সি 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 সি। এ নীতি রাজনীতি নয়, এ নীতিবিহীন রাজ করা কয়। বাংলার বাইরে একটাও দেখেছেন এই গন্ডগোল করে? কে জিতবে কে হারবে, ভোটে সবাই দাঁড়াবে, হারছে তা কি হয়েছে? উত্তরপ্রদেশে তো এবার কম আসন পেয়েছে, তাতে কি হয়েছে? মারামারি আরম্ভ করে দিয়েছে নাকি? এই ভোট দিলি না কেন? নীতি ঠিক আছে, বুঝতে পারছেন? রাজনীতি শ্রেষ্ঠ নীতি। এই রাজনীতি করেছিলেন রাম দয়াময়, রাজনীতি করেছেন আমার কৃষ্ণ রসময়। হায় হায় কৃষ্ণ রসময়, হায় হায় কৃষ্ণ রসময়। কৃষ্ণ যদি রাজনীতি না করতো, তাহলে কুরু বংশ ধ্বংস হতো। কথা কন না কেন? কি অধর্ম দুর্যোধন তাকে ধ্বংস করবার তরে ধর্মরাজ যুধিষ্ঠিরকে কৃষ্ণ নিজে সমর্থন করে। হায় হায় সমর্থন করে, নিজে ভগবান রাজনীতি করে দেখালেন, ধর্মকে তোমরা সমর্থন করো, অধর্মকে নয়। দুর্যোধন অধার্মিক, বাহুবলী, সে চাই জোর জবস্তি করে সমস্ত কিছুকে আঁকড়ে রাখা। গদি আমার চাই, একে বলে বাহুবলী। কৃষ্ণ পাঠিয়েছিল, কৃষ্ণ নিজে গেল, গিয়ে বলল 5 ভাই ওদের 5খানা গ্রাম দাও, গন্ডগোল দিয়ে দরকার নাই। দুর্যোধন কি বলল? হে কৃষ্ণ নিল পদ্মে, বিনা যুদ্ধে সুচাগ্রমে ঋণী করিব না দান। তখন কৃষ্ণ বলেছিল, এ স্বভাব ভালো না, কথা একটু বুঝিয়ে সুঝিয়ে বলো না, এই একা খাওয়া বুদ্ধি নিয়ে চলো কেন? তাহলে যুদ্ধ কি এমনি বেঁধেছিল? তাহলে কৃষ্ণ কিন্তু একমাত্র ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করবার তরে গিয়ে অর্জুনের অশ্ব বলগা ধরে। ভগবান না কৃষ্ণ? দেশ দেশান্তরে সবাই কৃষ্ণ গুণ গায়, তাহলে সেই কৃষ্ণ রাজনীতি করলো কেন? দাদা জবাব দেওয়া আমার করে নাই? চৈতন্য লড়াই করেছে অশুভ রাজনীতির বিরুদ্ধে, দেখাইয়ে যাব আমি সভা মাঝে অদ্দে। হায় হায় সভা মাঝে অদ্দে, হায় হায় সভা মাঝে মধ্যে। 700 বছর আগে
একটাও মুসলমান ছিল না বাংলায়। যদি কেউ ভাবতো বঙ্গবাসী একটু বাড়বে, কোন ডাক্তার যদি লিখে দিত যে ট্যাবলেটটা দিলাম এটা মুসলমানের হাত দিয়ে খালি কাজ হবে, ওই ওষুধ কর্তৃও একটা মুসলমান ছিল না। ওই জন্য কয় ওষুধ কর্তৃ, বুঝেছেন? মানে এই ট্যাবলেটটা খাতি হবে মুসলমানের হাত দিয়ে। সে মুসলমান পাবা কোন জায়গায়? একটাও তো নাই বাংলায়। ট্যাবলেট আর খাওয়া লাগবে না। চৈতন্য মহাপ্রভু এমন সময় আবির্ভূত হয়েছিলেন, এই সনাতনী হিন্দুদের রক্ষা করেছেন তিনি। কেন? ব্রাহ্মণ্যবাদীদের চাপে দলে দলে দলিত যারা দল বেঁধে মুসলিম ধর্ম গ্রহণ করছিল তারা। এ দোষও আমাদের, কারণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমাদের শাস্ত্রে যেটা লেখা আছে ওইটাকে বাদ দিয়ে ইচ্ছা মতো এই বর্ণ বিভেদ করেছে। আমাদের আদি শাস্ত্রে কি লেখা রয়? জন্মেন জায়েতে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। পরিষ্কার লেখা আছে। জন্মেন জায়েতে শূদ্র মানে জন্মের সঙ্গে সঙ্গে সবাই শূদ্র। শূদ্র মানে অজ্ঞান। জন্ম নিলেই তার জ্ঞান হয় নাকি? জন্মেন জায়েতে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে। দ্বিজ অর্থাৎ জন্ম প্রাপ্ত হয় দশবিধ সংস্কারের দ্বারাই। তার মধ্যে একটা লেখাপড়া শেখা। যে লোকটা এক অক্ষর লেখাপড়া জানে না, একখানা পুস্তক তার কাছে দিলে সে কোনো কালে বলতে পারবে ওই পুস্তকের পাতা খুলে এর মধ্যে কি লেখা? আপনারা একটু বলুন সর্বজনা। সে দেখবে তেলা পোকার পায় কালি মাখাইয়ে বুঝি কাগজের মধ্যে আঁকিয়ে যায়, দাগ পড়িস। তাহলে অজ্ঞান, সে বুড়ো হয়ে গেলি অজ্ঞান নাকি? ঠিক তো? এই সংস্কারের দ্বারায় দ্বিজন্ম প্রাপ্ত হয়। জন্মে ন জায়তে শূদ্র সংস্কার আর দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। সর্ববেদাঙ্গে যিনি অধিকারী, সর্ববেদাঙ্গ সম্পর্কে যিনি সম্পূর্ণ সম্যকভাবে ওয়াকে বহল, একমাত্র তিনি বেদমন্ত্র সঠিক উচ্চারণ করতে পারেন। তখন তাকে বলে বিপ্র, তখনও ব্রাহ্মণ নয়। আমাদের শাস্ত্রে বলছে এই সংস্কৃত মন্ত্র উচ্চারণে ভুল হয়ে গেলে কি হইতে জানেন? এই ডাকাইয়া মানুষ, বরিশালে মানুষ দেখবেন সোয়া কয় না, হওয়া কয়। এ বেটা হুনগে যা, কোন হানে যাস কয় না, কথা কও না কেন? এই জায়গা বরিশাইলা মানুষ নাই, আছে না নাকি? কি হুইনা যা বেটা, কোন হানে যাস? মোঘ বাড়ি যাবি না কয় না? এক বরিশালের পণ্ডিত মাইয়ে বিয়ে দিছে। কেন? জামাই গিয়ে প্রণাম করতেছে, উনি পণ্ডিত। তার জামাই রে উনি ভাবলো তাহলে আমি যখন পণ্ডিত, রূপে গুণে মন্ডিত, তাহলে আমি একটু সংস্কৃতে আশীর্বাদ করি, সবাই বুঝুক যে পণ্ডিত আশীর্বাদ করতেছে। আমি খালি ওরকম কব কেন? বাঁচিয়ে থাকো বাবা, এ তো সাধারণ মানুষের কথা, আমি ওরকম কব কেন? কি দাদা, আমার পাণ্ডিত একটু ফলাবো না? উনি জামাইরে আশীর্বাদ করতেছে, মানে আশীর্বাদ হবে শতায়ু ভব, মানে 100 বৎসর বেঁচে থাকো বাবা। সছাতা তো উচ্চারণ হয় না। যেই প্রণাম দিয়েছে উনি কয় হতায়ু ভব। হতায়ু মানে কি? আয়ু হত হয়ে যাক, তাড়াতাড়ি মরিয়ে যাও, মাইয়েটা বিধবা হয়ে যাক। তাহলে শতায়ু যদি বলতে না পারে, হতায়ু হয়ে যায়, তাহলে কি হবে? ঠিক এই রকম
ষড়বেদাঙ্গ না জানিলে বেদ মন্ত্র করিলে উচ্চারণ ভুল হলে অমঙ্গল হইবে তখন। তাহলে বেদ মন্ত্র উচ্চারণ যিনি করতে পারেন সঠিকভাবে তিনি কি বিপ্র, আর ব্রাহ্মণকে ব্রহ্মকে জানিলে পরে সাধনার দাদাই একমাত্র সেই মানুষ ব্রহ্মতত্ত্ব পায়। হায় হায় ব্রহ্মতত্ত্ব পায়, হায় হায় ব্রহ্মতত্ত্ব পায়। তাহলে ব্রাহ্মণ খালি সুতো নিলি তো হয় না, সুতো তো 2 টাকা দাম, বাজারে গেলেই পাওয়া যায়। জুলোই নিলাম, পেশাব করার সময় একটু কানে জড়াই নিলাম, ভাব বন্দি কত বে জায়গায়ও সব সময় জড়ায় পড়ে ওকে। না না, খারাপ কথা কব না, মানুষ আমাদের খারাপ ভাববে নাকি, সত্যি কথা না। আসতিছে সবাই, রাত বাড়িয়ে গেছে, একটু যদি চুটকি কথা না কই মানুষ পাবা নে কই। কি মা কব তো 2-1টা নাকি? তোমরা কি কও, কব না? আমার খারাপ কবা নেই নাকি? কও গিয়ে, আমি তো আসলে খারাপ না, তুমি কও গিয়ে। তা এখন তো সুতো গলায় থাকলি আর চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, তারপরে কি গঙ্গোপাধ্যায়, উপাধ্যায়, সব ব্রাহ্মণ আচার্য, টাইটেল শুনলি ব্রাহ্মণ। বাবা তুমি টাইটেল পাল্টাতে পারো, আমিও কালকে এফিডেভিট করে অসীমানন্দ চট্টোপাধ্যায় হয়ে যেতে পারি, এফিডেভিট করলি হয়ে যাবে। কিন্তু গোত্র পাল্টানো যায় না, কোন হাকিম গোত্র পাল্টাতে পারে না, এফিডেভিট করলে গোত্র পাল্টানো। গোত্র হচ্ছে কোন ঋষি থেকে আমরা বংশ পরম্পরায় জন্মগ্রহণ করেছি, এটা কেউ পাল্টাতে পারে। তাহলে আমাদের কোন গোত্র জোরে কও, কি জানো না? হ্যাঁ, সপ্ত ঋষির 1 ঋষি মরিচি, মরিচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র নমস, নমসের 2 পুত্র উরুবান কীর্তিবান। আমরা সেই বংশের সন্তান, বুঝেছেন কি বলছি? এই জন্য গোত্র আমাদের কশ্যপ থেকে কাশ্যপ। এত কথা বললাম কেন? যখন থেকে ভারতবর্ষে ভগবানের বাণীর বিরুদ্ধে, ভগবান কি বলছেন নীলপদ্মে, চাতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ আর কর্ম অনুযায়ী, জন্ম অনুযায়ী নয়। এই বাণীর বিরুদ্ধে যখন ভারতবর্ষে এক শ্রেণীর মানুষ, তারা নিজেদের স্বার্থকে কায়েম করবার জন্য শুধু জন্ম অনুসারে 4 বর্ণের দাগ দেওয়া আরম্ভ হয়, তখন দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ দলে দলে মুসলিম ধর্ম গ্রহণ করেছিল। সেই সময় সেইটাকে রক্ষা করেছিলেন কে? শ্রীমান মহাপ্রভু। তিনি বললেন সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম করুণাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা। মহাপ্রভুর এই মুখের কথা, তোমরা যে চণ্ডাল হও, ব্রাহ্মণ হও, শূদ্র হও, যে যা হও, একবার একসঙ্গে সবাই বাহু তুলে হরি নাম গাও, হরি বল হরি বল হরি বল। কাজীর অত্যাচারের বিরুদ্ধে উনি মিছিল করেছেন, খোল ভাঙার মাঠ এখনো আছে। কাজী তিনি যে অত্যাচার করেছিলেন তার বিরুদ্ধে মিছিল করলেন স্বয়ং চৈতন্য। ঘরে বসে থাকেন নাই তিনি এই মানুষগুলোর জন্য। তারপর হরিনাম প্রচারে গেছে, এখনো খোল ভাঙার মাঠ আছে নবদ্বীপ। হরিচাঁদ ঠাকুর হরিনাম দিতে
অবতীর্ণ হলো হরিনামের দ্বারাই মনের ময়লা দূরে চলে গেল। হায় হায় দূরে চলে গেল, হায় হায় দূরে চলে গেল। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই? হরিনামের সাবান ছাড়া যাওয়ার কায়দা নাই। হায় হায় যাওয়ার কায়দা নাই, হায় হায় যাওয়ার কায়দা নাই। মনের মধ্যে কি ময়লা জমা করে আছে, বাইরের কোনো জল সাবান দিয়ে তাই দোয়ার কায়দা আছে? আছে? হরিনামের প্রেমের বন্যা যখন ভাসিবে মনের ময়লা ধুয়ে মুছে বাহির হয়ে যাবে। হায় হায় বাহির হয়ে যাবে, হায় হায় বাহির হয়ে যাবে। তাহলে হরিনামে তো মনের ময়লা দূর হয়ে গেল। বাবা গুরুচাঁদের উপরে হরিচাঁদ যে ভার দিয়েছিল, যাদের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে, প্রথমত তাদের জন্য শিক্ষার অধিকার আদায় করো। শিক্ষিত না হলে তো রাজনীতি করা যাবে না, দেখেছেন? আগে যেন শিক্ষার আলো এবং পরিশুদ্ধ জ্ঞান ভিতরে জাগে। এই জন্যে বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি কিন্তু পিতৃ আদেশ পালন করলেন। মহাকাল মহেশ্বর ঘুরে ঘুরে গ্রামনগর ডেকে বললেন তাই, শিক্ষাবিহীন থাকলে জাতির উদ্ধার নাই। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, শিক্ষা সংহতি সংগ্রামে চেতনা, দলিতের মুক্তি নাই এই দিন বিনা। তারপর তিনি রাজ শক্তি রাজ ক্ষমতা অর্জনের কথা বললেন। কত বড় দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, মানুষ হইতে এসেছিলেন। তাই বলছি, রাজনীতির মধ্যে দিয়েই কিন্তু সমস্ত মানুষের উন্নয়ন, সমস্ত মানুষের কল্যাণ, সর্বদিকের কল্যাণ, সর্বদিকের উন্নয়ন একমাত্র রাজনীতির মধ্যে দিয়ে আপনি করতে পারবেন। হরিনাম করে প্রেমাপ্লুত হয়ে প্রেম ও সাগরে আপনি নিমজ্জিত থেকে নিজের আত্মতুষ্টি লাভ করবেন। কিন্তু একটা না খাওয়া মানুষের মুখে অন্ন আপনি দিতে পারবেন না। যে মানুষটার আস্তে আস্তে বাজা ধীরে ধীরে আলাপ কর, যে মানুষটার কাঁচা বাড়ি তার সাথ দিতে আপনি পারবেন না। পারবেন? যে রাস্তাটা ভাঙা সেই রাস্তাটাকে আপনি সারাই করে দিতে পারবেন না। পারবেন? যেখানে একটা ব্রিজ দরকার সেই ব্রিজটা আপনি করে দিতে পারবেন না। রাজনীতিটা কতটা মূল্যবান, যে জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর স্বয়ং মহাকাল ভগবান তিনি এই রাজনীতি করার কথা বলে গেছেন। ভাবতে গেলে একা একা আরো ভাবিয়ে যে তোলে,
রাজনীতি করার কথা বাবা গুরুচাঁদ গেছেন বলে। বাবা সাহেব আম্বেদকর তিনি গণপরিষদে যেতে পারতেন কিনা তা আমার জানা নাই, যদি বাবা গুরুচাঁদের জন্ম না হতো। আমার কষ্ট হয় যখন আমি বাবা সাহেবকে যথোপযুক্ত সম্মান জানিয়ে বলছি, যখন দেখি বাবা গুরুচাঁদকে ছোট করে বাবা সাহেবকে বেশি বড় করে তোলা হয়, তখন আমার কষ্ট হয়। আমার এই সমাজের মানুষ এরা কি জানে না, এরা কি বোঝে না? বাবা গুরুচাঁদের ফসল মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। হরিচাঁদ গুরুচাঁদ না এলে বরিশালের ওই ছেলে, ওনার ভাগ্যে কি ওই উচ্চশিক্ষা মেলে? কথা কন না কেন? সেই যোগেন্দ্র মণ্ডলের দ্বারাই বাবা সাহেবকে এনে, উনি বাবা সাহেব যেখানে 85% ওনার সম্প্রদায়, মাহার সম্প্রদায়, সেই জায়গায় ভোটে দাঁড়াইছিল, হারিয়ে গেছিল বাবা সাহেব। দুমড়ে মুচড়ে ঘরের মধ্যে গেছে। যদি এই লোকসভায় মতুয়া থাকে 85%, আর সেই জায়গায় যদি ঠাকুর মশাই দাঁড়ায় কোনো কারণে হেরে যেতে হয়, তাহলে তার চাইতে ব্যথা আর থাকে? তাহলে কি ব্যথা নিয়ে বাবা সাহেব ঘরে ঢোকে একটু ভাবিয়ে দেখেন। 85% ওনার লোক, যাদের জন্য তিনি চৌদার পুকুর অভিযান করলেন, যাদের অধিকারের জন্য তিনি লড়াই করলেন, তারা হারিয়ে দিলেন ব্রাহ্মণ্যবাদী চক্রের দ্বারা। সেই বাবা সাহেবকে মহারাষ্ট্র থেকে বাংলায় নিয়ে এলেন কে? আমার গুরুচাঁদের আন্দোলনের ফসল মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। এই বাংলা থেকে তিনি তাকে গণপরিষদে পাঠালেন। বাবা যায়, যখন ভারত ভাগ হয়ে গেল, তখন তো উনি যেখান থেকে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে গণপরিষদে গিয়েছিলেন, সেই জায়গাটা পাকিস্তান হয়ে গেল। তাহলে বাবা সাহেবের এখন যাকে এমপি বলা হয়, তখন বলা হতো গণপরিষদের সদস্য, আর আমাদের এমএলএ বলে, আর তখন বলা হতো এমএলসি। অটোমেটিকলি ওনার গণপরিষদের সদস্য খারিজ হয়ে গেল। পাকিস্তানের থেকে জিতেছিল, তখন তো আর পাকিস্তান ছিল না, অবিভক্ত ভারত ছিল। দেখেছেন খেলা কি? যে কংগ্রেস ওনার চিরশত্রু, শোনেন না হারি নরে, তাদের দয়ায় গণপরিষদে যেতে হলো পরে। হায় হায় যেতে হলো পরে, হায় হায় যেতে হলো পরে। দেখেন রাজনীতির ব্যাপারটা কি। তাহলে বাবা গুরুচাঁদ ঠাকুরের বাণী, সেই বাণীকে সর্বপ্রথম এই ঠাকুর বংশের সেই বাণীকে সফল করেছেন কে? আমার বাবা প্রমথ রঞ্জন ঠাকুর। আজকে তারই বাবা হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ। আমরা কত সৌভাগ্যবান। আমার বাবা শ্রী শান্তনু ঠাকুর মহাশয়, এবার কিন্তু অনেক মন্ত্রীরা বাদ দিয়েছে, হেরে গেছে, কিন্তু আমার ঠাকুরের মন্ত্রিত্ব ঠিকই আছে। আজকে যদি ঠাকুর রাজনীতিতে না যেতেন, ঠাকুর হয়ে গদিতে বসে থাকতেন, প্রধানমন্ত্রী কি এই বাড়িতে আসতেন? কেমন মনে হয়? প্রধানমন্ত্রী কি ওরাকান্দি যেতেন? কেমন মনে হয়? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখানে আসতেন?
ভারতের প্রধানমন্ত্রী তিনি এসে বড়মার চরণ ছুঁয়ে প্রণাম করতেন। রাজনীতি শ্রেষ্ঠ নীতি বাবা গুরু চাঁদ গেল বলে, তাই প্রধানমন্ত্রী প্রণাম করে মায়ের চরণ তলে। আজকে ঠাকুর মশাই রাজনীতিতে গিয়ে কি হয়েছে? আমাদের বিরাট লাভ হয়েছে। আরে খালি মতুয়াদের লাভ হয়েছে নাকি? রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, সৎসঙ্গী, আরো কত বঙ্গী। বঙ্গী কি কম আছে নাকি? হ্যাঁ, আমার আর 10 মিনিট আছে। আচ্ছা, তা দেবো, কেন 10 মিনিট দেবো না? কিন্তু আমাকে জন্য যেন কয়টা আলু সেদ্ধ ভাত রান্না হয়। একদম একদম। একটু পরে ঠাকুর মশাই এখানে আসিবেন, নিজের হাতে প্রদীপ প্রজ্বলন করিবেন। বাহ, আজকে যারা বসে আছো তারা কত ভাগ্যবান। কায়দা আছে, যারা বাড়ি চলে গেছে, যে খাটের পরে চিত হয়ে ঘুমায় পড়েছে, থাক গিয়া। যারা রাত জেগে বসে আছে তারা ভাগ্যবান। ঠাকুরের কথা শুনতে পেল, আমার ঠাকুর দর্শন পেয়ে পাবে সভাস্থান। হায় হায় পাবে সভাস্থান, হায় হায় পাবে সভাস্থান। সবচাইতে উদ্বাস্তুদের বড় সমস্যা হচ্ছে যেটা ছিল নাগরিকত্ব সমস্যা। যে মিথ্যা কথাগুলো বলে বলে উদ্বাস্তুদের ভুলানো হয়েছিল। ছোট যার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, তার আবার সিএর দরকার ডাকে। কিন্তু ভারতীয় সংবিধানে যা লেখা আছে তা তো কয় নাই। ভারতীয় সংবিধানে পরিষ্কার লেখা আছে, এখানে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, বড় ফোন, আমি বলবো আপনি এখনই খুলে দেখতে পারবেন, এখনই খুলে দেখবেন। এখনই আমার ঠাকুর মশাইয়ের ঘটছে আগমন। একবার উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ। হায় হায় করেন ভক্তগণ, হায় হায় করেন ভক্তগণ। জোরে জোরে উলুধ্বনি করোনা সময়ে কি জানাই। হায় হায় জানাই, হায় হায় কি জানাই। একাধারে রাজা, একাধারে ঋষি, আমার ঠাকুর মহাশয় একবার উলুধ্বনি হরিধ্বনি দাও তোমরা এ সভায়। হায় হায় তোমরা